আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আজ আমরা দ্বিতীয় সেশন এখান থেকে আলোচনা করব। তো এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি জলদি সাবস্ক্রাইব করে ফেলো, আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর তোমরা যারা আমাকে সাপোর্ট করছো, তোমরা তোমাদের বিদ্যালয়ের নামগুলো বলেছো কমেন্ট বক্সে, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর তোমরা যারা লেখনি তোমাদের বিদ্যালয় এবং জেলার নামটি জলদি লিখে ফেলো কমেন্ট বক্সে। তা কী হবে, আমাদের মধ্যে ছোট্ট করে একটু পরিচয় হয়ে যাবে, ঠিক আছে? তো চলো আমরা ক্লাসটি শুরু করি। আগের সেশনে যে বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছিল মনে আছে নিশ্চয়ই। বাসাবাড়ির নকশার বৈচিত্র্যের কারণ খুঁজতে গিয়ে তোমরা নানা দিক নিয়ে আলোচনা করেছিলে। পরিবেশগত দিক তার মধ্যে একটি। এখন ভেবে দেখো, কোন এলাকার পরিবেশ কোন কোন বিষয়ের উপর নির্ভর করে। পরিবেশের মূল উপাদান কোনগুলো নিজেরা চিন্তা করে দেখো। তো চলো আমরা এর উত্তরটা খুঁজে নেই। তো দেখো, আমরা এর উত্তরপত্রে চলে এসেছি। প্রশ্ন, কোন এলাকার পরিবেশ কোন কোন বিষয়ের উপর নির্ভর করে, পরিবেশের মূল উপাদান কোনগুলো নিজেরা চিন্তা করে দেখো। তো উত্তরটা দেখো, এখানে আছে একটি জীবের পরিবেষ্টক এবং প্রভাব বিস্তারকারী সজীব এবং জড় উপাদানের মোট সমষ্টি বা যোগফলকে ওই জীবের পরিবেশ বলে। এখন দেখো, যেসব পদার্থ দ্বারা পরিবেশ গঠিত হয়, তোমরা চাইলে তোমাদের মতো করে যতটুকু দরকার এখান থেকে লিখে নিতে পারবে, ঠিক আছে? বড় হয়ে গেছে বা বড় বলে ভয় পাওয়ার কিছু নেই। তোমাদের যতটুকু প্রয়োজন তোমরা মনে করো ততটুকু তোমরা নিতে পারো, কোনো সমস্যা নেই, ঠিক আছে? তো দেখো, যে পদার্থ দ্বারা পরিবেশ গঠিত হয় সেসব পদার্থের ওপর পরিবেশ নির্ভর করে এবং এদের দ্বারা প্রভাবিত হয় ওই পরিবেশের উপাদান, মানে এদের দ্বারা প্রভাবিত হয় তাকে ওই পরিবেশের কি বলে? উপাদান বলে। পরিবেশের মূল উপাদান হলো তিনটি, যথা বাহ্যিক, কৃষিজ, আবহাওয়া, মৃত্তিকা, সেচ। আরেকটা হচ্ছে দেখো 2 জৈবিক বিভিন্ন জীবজন্তু, শস্য, বৃক্ষরাজি। 3 সামাজিক জনসংখ্যা, শিক্ষা প্রতিষ্ঠান। এছাড়াও পরিবেশের আরও 4টি উপাদান রয়েছে: মানুষ, বৃক্ষরাজ, জীবজন্তু, জড়বস্তু। এসব উপাদানের উপর কোনো এলাকার পরিবেশ নির্ভর করে। পরিবেশের মূল বা গুরুত্বপূর্ণ উপাদান 3টি হচ্ছে মাটি, পানি ও বায়ু, যার উপরে একটি পরিবেশ সবচেয়ে বেশি নির্ভর করে, ঠিক আছে? আমরা তো জানি পরিবেশের মূল উপাদান যেটা প্রধান সেটা হচ্ছে মাটি, পানি ও বায়ু। তো এই ছিল আমাদের প্রশ্ন উত্তরটি। তোমরা চাইলে এখান থেকে তোমাদের যতটুকু যেখানে যেভাবে প্রয়োজন তোমরা এখান থেকে নিয়ে লিখতে পারবে, ঠিক আছে? তো দেখো, আমরা এর প্রশ্ন উত্তরটি খুঁজে পেলাম। এবার আমরা দেখব ভূমিরূপ। ভূমিরূপ এবং পরিবেশ কেমন হবে তা অনেকখানি সে এলাকার পানির প্রাপ্যতার উপর নির্ভর করে। অনুসন্ধানী পাঠ বই থেকে ভূমিরূপ অধ্যায় বের করো। দলে বসে পানি বিষয়ক অংশটুকু পড়ো এবং নিজেরা আলোচনা করো। পড়া হয়ে গেলে শিক্ষক সহ ক্লাসের বাকিদের সাথেও আলোচনা করো। নিজের আলোচনার ভিত্তিতে প্রিন্টের প্রশ্নের উত্তর লেখো। শহর অঞ্চলে জলাবদ্ধতা বেশি হয় কেন, ঠিক আছে? তো দেখো, আমরা এর উত্তরটা এখানে লিখে ফেলবো, ঠিক আছে? এই যে খালি ঘরটাতে লিখে ফেলবো, শেষের সাথে আমাদের দ্বিতীয় সেকশনটাও শেষ হয়ে যাবে, ঠিক আছে? তো চলো আমরা উত্তরপত্রে চলে যাই। তো দেখো, আমরা এর উত্তরপত্রে চলে এসেছি। উত্তর, বছরের বিভিন্ন সময়ে বিশেষ করে বর্ষাকালে আমরা বৃষ্টিপাত হতে দেখি। স্থলভাগে বৃষ্টিপাত হওয়ার পর বেশ কিছু সময় পর পর্যন্ত কিছু ঘটনা ঘটে। এগুলো হলো দেখো কি, উদ্ভিদের যে পৃষ্ঠস্থ যে প্রবাহের মাধ্যমে বৃষ্টির পানি গাছের ডালপালা ভেদ করে মাটিতে পৌঁছায়। তারপর 2 বৃষ্টির বড় অংশ প্রভাবিত হয়ে নদী বা অন্যান্য জলাশয়ে পৌঁছায়, একে পৃষ্ঠতলীয় প্রবাহ বলে। 3 কিছু পানি পৃষ্ঠস্থ মাটির ভেতরে, এটা হবে পৃষ্ঠস্থ মাটির ভেতরে প্রবেশ করে, একে বলে অনুপ্রবেশ। মাটিতে যে পানি পড়ে তার বড় অংশ শিলার ফাটল বা ফাঁকা স্থান দিয়ে ভূমি অভ্যন্তরে প্রবেশ করে, কিন্তু শহরাঞ্চলের অধিকাংশ এলাকা কংক্রিট দ্বারা ঢাকা থাকে, যার কারণে ভূমিতে পতিত পানি অনুপ্রবেশের মাধ্যমে ভূমি অভ্যন্তরে প্রবেশ করতে পারে না। মানে মাটি তো স্বাভাবিক, মাটির মধ্যে ফাটল থাকে, ফাঁকা স্থান থাকে, সেখানে বৃষ্টি হলেও চলে যায় পানি, মাটির ভেতরে প্রবেশ করে। কিন্তু শহরে কিন্তু পাকা, সব একদম পাকাপোক্ত করে পাকা করা, তো সেখানে তো কোনো ফাটল নাই, কীভাবে পানি যাবে? এই কথাটা এতটুকু বলা হয়েছে। অন্যদিকে শহরের অধিকাংশ এলাকায় বহুতল ভবন থাকায় পানি প্রবাহের মাধ্যমে নির্দিষ্ট নদী বা জলাশয়ে পৌঁছাতে পারে না। যেমন এবার দুবাইতে কিন্তু অনেক ঝড় বৃষ্টি হয়েছে, ওইখানে সহজে বৃষ্টি হয় না, ওনারা প্রাকৃতিকভাবে বৃষ্টি
করার চেষ্টা করে, কিন্তু এবার কিন্তু অনেক বৃষ্টি হয়েছে, হওয়াতে কী হয়েছে সেখানে কিন্তু বন্যা হয়ে গিয়েছে এবং তারা কি করেছে মেন রাস্তার মধ্যে তারা নৌকা দিয়ে চলাচল করেছে। একটু বৃষ্টি হলে তারা কি করতে পারে না, পানি সেখান থেকে সরাতে পারেনি, কারণ তাদের কোনো সেই নিষ্কাশন ব্যবস্থা নেই। তাদের নিষ্কাশন যদি ব্যবস্থা নাও থাকতো, সেটা যদি দালান কোঠাও এত বড় বড় পাকা স্থান না থাকতো, একটু মাটির জায়গা আশেপাশে মাটির যদি থাকতো খালি জায়গা, তাহলে কিন্তু সেটা ঠিকই কি জলাবদ্ধতার সৃষ্টিটা হতো না। কিন্তু সব আশেপাশে সকল পানি নিষ্কাশনের ব্যবস্থাও ছিল না আর পাকা ছিল, তার জন্য কি হয়নি, শহরাঞ্চলটা জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে আর এই জন্য ডুবে গিয়েছিল রাস্তাঘাটগুলো। এই কথাটি এখানে বলা হয়েছে। যার কারণে একটু বৃষ্টি হলেই দেখো, একটু বৃষ্টি হলেই শহরে জলাবদ্ধতার সৃষ্টি হয়। এছাড়াও শহরের ছোট বড় জলাশয়গুলো ভরাট করে ভবন নির্মাণের জন্য জায়গা বের করা হয়। ফলশ্রুতিতে বৃষ্টির পানি প্রভাবিত হয়ে জলাশয়ে পতিত হওয়ার সুযোগই পায় না। ঠিক আছে, তাই শহর অঞ্চলে জলাবদ্ধতা বেশি সৃষ্টি হয়। আমাদের গ্রামে কিন্তু যত জোরে বৃষ্টি হোক, যতক্ষণে বৃষ্টি হোক না কেন, কিছুক্ষণ পরে দেখা যায় যে কোনো একদিকে পানি সে স্রোতের সাহায্যে চলে যাচ্ছে। কোন দিকে যাচ্ছে, যেদিকে মাটি আছে, খাল বিল আছে, এদিকে চলে যাচ্ছে। এই জিনিসটা শহরাঞ্চলে নাই, সেখানে সেই খাল বিল আশেপাশে তো নাই, যদিও থাকে এরা এইগুলো ভরাট করে কাজ করে ফেলে। ঠিক আছে, তো এতে কি হয়, জলাবদ্ধতা শহরে বেশি সৃষ্টি হয়, বা ময়লা আবর্জনা ফেলে সেই জলাশয়গুলো একদম পরিত্যক্ত তৈরি করে রাখে, যার জন্য সে স্রোতের সাহায্যে যে বাকি পানিগুলো নিয়ে অন্যত্র চলে যাবে, সে তার সুযোগটা নেই। এই কথাটা এখানে বলা হয়েছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো দেখো, আমরা আমাদের শহরে অঞ্চলে জলাবদ্ধতা বিষয় কেন সেটার উত্তরটা আমরা এখানে লিখে ফেলেছি। তোমরা যতটুকু পারো এখানে সুন্দর করে গুছিয়ে সেখান থেকে তোমরা লিখে নিবে। ঠিক আছে, তো দেখো এখন আমরা যাব তৃতীয় সেশনে। তৃতীয় সেশনে কি আছে, আগের সেশনের সূত্র ধরে শুরু করা যাক। আলোচনা হচ্ছিল পরিবেশ ও ভূমিরূপ নিয়ে। বলতে পারো পৃথিবীতে ভূমিরূপের এত বৈচিত্র্যের কারণ কি? আবার একই জায়গার ভূমিরূপ সবসময় একই রকম থাকে তাও তো নয়, কী কী কারণে ভূমিরূপ পরিবর্তিত হয়? তো চলো আমরা উত্তরটা দেখে নিই। অনুসন্ধানী পাঠ বই থেকে আগের মতোই দলে বসে বিভিন্ন ধরনের ভূমিরূপ সৃষ্টির প্রক্রিয়া সম্পর্কে জেনে নাও। ভূ অভ্যন্তরস্থ এবং ভূ বহিস্থ কী কী কারণে বিভিন্ন ধরনের ভূমিরূপ সৃষ্টি হয় এবং পরিবর্তিত হয় তা পরে নিজেরা আলোচনা করো। ঠিক আছে, তো চলো আমরা এর উত্তরটা জেনে নেই। এখানে আরও বলা হয়েছে, পড়া হয়ে গেলে শিক্ষক ক্লাসের বাকিদের সাথে আলোচনা করো। ভূমিরূপ পরিবর্তনের প্রক্রিয়াগুলো বুঝতে অসুবিধা হলে শিক্ষকের সহায়তা নাও। তো আমরা আমাদের উত্তরপত্রটি দেখে নিই। তো দেখো, আমরা উত্তরপত্রে চলে এসেছি। পৃথিবীতে ভূমিরূপের এত বৈচিত্র্যের কারণ কি? এখানে তোমাদের যতটুকু প্রয়োজন তোমরা ততটুকু নিতে পারো, আমি শুধু বুঝিয়ে দিচ্ছি। ঠিক আছে, তোমাদের যতটুকু প্রয়োজন তোমরা ততটুকু নিয়ে লিখতে পারো, বেশি বড় হয়ে গেছে বলে ভয় পাবার কিচ্ছু নেই। ঠিক আছে, তবে বুঝার দরকার আছে সম্পূর্ণ, এর জন্য আমি তোমাদের বুঝিয়ে দিচ্ছি। বুঝিয়ে থাকলে তোমার পরীক্ষার মধ্যে নিজের মতো করে গুছিয়ে লিখতে পারবে, কিন্তু যদি না বুঝো, ঠিক আছে, সেটা কিন্তু লিখতে পারো। তার ডিটেলস তোমরা জেনে নাও, তোমাদের যতটুকু দরকার তোমরা ছোটো করে এখান থেকে লিখতে পারো, কোনো সমস্যা নেই, কিন্তু তার আগে বুঝে নাও। বুঝার জন্য আমি ডিটেলস বর্ণনা করে দিচ্ছি। ঠিক আছে, তো পরীক্ষার সময় তোমরা বুঝতে পারবে যে আমি কেন ডিটেলসগুলো বর্ণনা করেছি, কারণ এটা বিজ্ঞান। ঠিক আছে, শুধু ছোটো ছোটো ছকগুলো দেখে তোমরা শুধু ছোটো ছোটো 2-3 লাইনে পূরণ করে চলে যাও, এতে কিন্তু ছক পূরণ না। ওই 7-এ তোমরা যেরকম পড়েছো সেরকমটা না, 8-এ যেরকম পড়েছো সেরকমটা না, তোমরা কিন্তু নবম শ্রেণীতে, তাই ডিটেলস তোমাদের জানতে হবে। দেখিয়ে দৌড় দিও না যে এটা অনেক বড় হয়ে গেছে, ঠিক আছে, গাইড থেকে এটা সেটা। ভাই, বুঝার জন্য তো সেই গাইডই তোমাদের জন্য তৈরি করা হয়েছে। যারা প্রশ্ন করবেন, যারা সিস্টেমে করবেন, পড়াগুলোই করবেন, তাদের সেই শিক্ষকরাই কিন্তু, সেই শিক্ষকদের ধারাই কিন্তু এগুলো তৈরি করা হয়ে থাকে। তো আশা করি তোমরা বুঝতে পারতেছো। আমাকে কমেন্ট বক্স আর বলবে না যে বড় হয়ে গেছে আপু এটা কীভাবে, তোমাদের মতো করে ছোটো করে লেখো না, সমস্যা নাই, কিন্তু তোমাদের জানা তো হলো। পৃথিবীতে ভূমিরূপের এত বৈচিত্র্যের কারণ কি? উত্তর, আমরা যদি আমাদের চারপাশের পরিবেশ পর্যবেক্ষণ করি তবে এর বৈচিত্র্যতা লক্ষ্য করতে পারবো। পৃথিবীর বিভিন্ন স্থানে বিভিন্ন রকম ভূমিরূপ আমরা দেখতে পাই। যেমন বাংলাদেশে আমরা এটা কিন্তু বিস্তীর্ণ এলাকা জুড়ে নদীর পলিবাহিত সমতল ভূমি দেখি। এদের উত্তর ও দক্ষিণ পূর্বাঞ্চলে রয়েছে পাহাড় ও টিলা। সিলেট বিভাগের অনেকটা অংশ জুড়ে রয়েছে নিচু হাওর অঞ্চল। আমি পারতাম তোমাদেরকে এটা আমি টাইপ করে দেন তোমাদেরকে দিতে, ঠিক আছে, সেখানে ভুল হওয়ার সম্ভাবনা থাকে। ঠিক আছে, আর দ্রুত তোমাদেরকে ভিডিওগুলো দিতে হবে, তাই আমি টাইপ করে অন্য জায়গার থেকে টাইপ করে সময় নষ্ট না করে আমি ডিরেক্টলি এখান থেকে দিয়ে দিচ্ছি। তোমরা এই পড়ার সাথে মিলিয়ে দেখো সবাই কম বেশি গাইড কি ফলো করে।
সিলেট বিভাগের অনেকটা অংশ জুড়ে রয়েছে নিচু হাওর অঞ্চল। এখন আমরা যদি বাংলাদেশ ছেড়ে পৃথিবীর অন্যান্য স্থানে তাকাই তাহলে মরুভূমি, হিমবাহ, উঁচু পর্বত, উপত্যকা, মহাসাগরের নিচে গভীর খাদ, হ্রদ, আগ্নেয়গিরির এরকম আরও অনেক বিচিত্র ভূমিরূপ দেখতে পাবো। ভূমিরূপের এত বৈচিত্র্যতা মূলত বিভিন্ন প্রাকৃতিক কারণে সৃষ্টি হয়ে থাকে, এমনকি মানুষের বিভিন্ন কার্যক্রমের কারণেও এ ধরনের ভূমিরূপ পরিবর্তিত হয়ে অন্য ধরনের ভূমিরূপে রূপান্তরিত হতে পারে। ঠিক আছে, তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। দেখো, এগুলো কিন্তু প্রত্যেকটা ইম্পর্টেন্ট কথা, একটুও ফেলে দেওয়ার মতো নয়। এখন দেখি আমরা কী কী কারণে ভূমিরূপ পরিবর্তিত হয়। এটা ছিল বৈচিত্র্যের কারণ, আর এখন হচ্ছে ভূমিরূপ কী কী কারণে পরিবর্তিত হয়। তো দেখো, পৃথিবীর ভূমিরূপ সৃষ্টি বা পরিবর্তিত হওয়ার ক্ষেত্রে কিছু শক্তি কাজ করে ভূ অভ্যন্তরের থেকে, এবং কিছু শক্তি কাজ করে ভূপৃষ্ঠের বাইরে থেকে। একটা কাজ আমাদের মাটির যে ভূ অভ্যন্তর, পৃথিবীর ভূ অভ্যন্তরীণ, আরেকটা কিন্তু পৃথিবীর বাহ্যিক আছে, সে বাহ্যিকের বাইরে কাজ হয়। বাহ্যিক মানে বাইরে। তো দেখো, কাজেই প্রাকৃতিক যেসব কারণে ভূমিরূপ সৃষ্টি বা পরিবর্তিত হয় সেগুলোকে দুই ভাগে ভাগ করা যায়, যথা ভূ অভ্যন্তরস্থ প্রক্রিয়া এবং ভূ বহিস্থ প্রক্রিয়া। এই কথাটি কিন্তু আমি বলেছি, ভূ অভ্যস্ত প্রক্রিয়াটা যেটা ভূমির অভ্যন্তরে হচ্ছে, আর ভূ বহিস্থ মানে যেটা ভূমির বাহিরে সে প্রক্রিয়াটা ঘটে। এখন দেখো, ভূ অভ্যন্তরস্থ প্রক্রিয়াটা কি সেটা আমরা জেনে নিই। ঠিক আছে, তোমরা ভয় পেও না, আস্তে করে একটু জেনে নাও, তোমাদের যে খুব লিখতে হবে এরকমটা নয়। তো দেখো, যদি কারো দরকার পড়ে লেখার, তারাও এখান থেকে লিখতে পারো। ভূ অভ্যন্তরস্থ প্রক্রিয়া এই ধরনের প্রক্রিয়ার ক্ষেত্রে ভূমিরূপের পরিবর্তনের প্রক্রিয়া এবং শক্তি কাজ করে পৃথিবীর অভ্যন্তর থেকে। আমরা যদি পৃথিবীকে প্রস্থচ্ছেদ করি তবে পৃথিবীর সম্পূর্ণ অংশকে তিন ভাগে ভাগ করা যায়: 1 কেন্দ্রমণ্ডল, 2 গুরুমণ্ডল ও 3 অশ্বমণ্ডল। অশ্বমণ্ডল বা দেখো, এখানে কিন্তু এই যে লিথোস্ফিয়ার পর্যন্ত যাচ্ছে এই কথাগুলো, এগুলো কিন্তু বোঝার জন্য। ঠিক আছে, তোমরা এতটুকু পর্যন্ত দিতে পারো উত্তর, কিন্তু এতটুকু পর্যন্ত লিখলেই হবে। ঠিক আছে, এখান থেকে এতটুকু পর্যন্ত লিখলেই হবে, কিন্তু এই অতিরিক্ত যেগুলো এগুলো কিন্তু বোঝার জন্য দেওয়া হয়েছে। ঠিক আছে, এই যেগুলো কিন্তু অতিরিক্ত বোঝার জন্য দেওয়া হয়েছে বিস্তারিত। ঠিক আছে, এগুলো তোমাদের পরবর্তীতে পরীক্ষার সময় কাজে লাগবে, তাই আমি একটু তোমাদের বুঝিয়ে দিচ্ছি। এতটুকু কিন্তু বোঝার জন্য কাজে লাগবে। ঠিক আছে, তোমরা চাইলে এতটুকু নাও লিখতে পারো, শুধু এতটুকু লিখলেই কিন্তু হবে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো আমি কি বলতে চেয়েছি। তো দেখো, অশ্বমণ্ডল বা লিথোস্ফিয়ার কতগুলো প্লেট দ্বারা সংযুক্ত থাকে। মূলত প্লেট টেকটনিকের সঙ্গে ভূ অভ্যন্তরস্থ প্রক্রিয়া জড়িত। প্লেট টেকটনিকের কারণে এই দুই ধরনের ঘটনা ঘটতে পারে। টেকটনিকের। ঠিক আছে, পৃথিবীর সবচেয়ে উপরের স্তর বা ভূপৃষ্ঠে অবস্থিত শিলাসমূহের আকার ও অবস্থানের পরিবর্তন হতে পারে। ভূ অভ্যন্তর হতে ম্যাগমা বের হয়ে এসে আগ্নেয়গিরির সৃষ্টি হতে পারে। ভূ অভ্যন্তরস্থ প্রক্রিয়াকে প্রধান দুটি ভাগ করা যায়। আবার দেখো, ভূ অভ্যন্তরকে দুই ভাগে ভাগ করা যায়: বলের প্রভাবজনিত বিস্তৃতি, আগ্নেয়গিরি সংক্রান্ত বিস্তৃতি। বলের প্রভাবজনিত কারণে পাশাপাশি দুটো প্লেটের সংকোচন এবং প্রসারণের ফলে ভূপৃষ্ঠের কোনো স্থান উঁচু, যাকে অ্যান্টিক্লাইন বলে, এবং কোনো স্থান নিচু হতে দেখা যায় যাকে কী বলা হয়, সিনক্লাইন বলে। তো এই ছিল আমাদের বিস্তারিত আলোচনা, কিন্তু এতটুকু ছিল আমাদের বিস্তারিত আলোচনা। তোমরা চাইলে শুধু উপরটুকু লিখতে পারো, এই যে এখান থেকে এই যে এতটুকু পর্যন্ত। ঠিক আছে, এতটুকু পর্যন্ত লিখতে পারো, তাহলে কিন্তু আমাদের উত্তরটা কমপ্লিট হয়ে যাবে। তো দেখো, আমরা কিন্তু এর উত্তরগুলো আমরা দেখেছি। ঠিক আছে, তো এখন আমরা এই যে এটা দেখবো যে অনুসন্ধানী পাঠ্য বই থেকে আগের মতো কি কি জানবো। তো এই বিষয়টা আসলে আমরা চলো জেনে নিই। আমি এটাও তোমাদের দেখিয়ে দিচ্ছি উত্তরপত্র থেকে, যেন তোমাদের কষ্ট করে অনুসন্ধানী বই খুঁজতে না হয়। ঠিক আছে, সেখান থেকে যেন খুঁজতে না হয়, আমি তোমাদেরকে এটার উত্তরও দেখিয়ে দিচ্ছি। তো দেখো, আমরা উত্তরপত্রে চলে এসেছি। অনুসন্ধানী পাঠ বই থেকে আগের মতোই দলে বসে বিভিন্ন ধরনের ভূমিরূপ সৃষ্টির প্রক্রিয়া সম্পর্কে জেনে নাও। ভূ অভ্যন্তরস্থ এবং বহিস্থ কী কারণে বিভিন্ন ধরনের ভূমিরূপ সৃষ্টি হয় এবং পরিবর্তিত হয় তা পরে নিজের আলোচনা করো। তো আমরা দেখে নিই। নমুনা উত্তর: ভূমিরূপ সৃষ্টির প্রক্রিয়াকে প্রধানত দুই ভাগে ভাগ করা হয়: একটি ভূ অভ্যন্তরস্থ প্রক্রিয়া, অন্যটি ভূ বহিস্থ প্রক্রিয়া। ভূ অভ্যন্তরস্থ প্রক্রিয়া প্রধানত প্লেট টেকটনিক প্রক্রিয়ার সাথে সম্পর্কিত। পৃথিবীর উপরের অংশ কিসের সাথে সম্পর্কিত, এটা কিন্তু খেয়াল রাখবে। প্লেট টেকটনিক যদি এতটুকু মনে রাখো, ঠিক আছে, মনের মধ্যে রাখলে তোমরা অবশ্যই এটা গুছিয়ে লিখতে পারবে। পৃথিবীর উপরের অংশ যে শক্ত আবরণ দ্বারা গঠিত তাকে অশ্বমণ্ডল বলে। এই অশ্বমণ্ডল অনেকগুলো প্লেট দ্বারা গঠিত। এই প্লেটগুলো স্থির নয়, সর্বদা গতিশীল। এই বিষয়গুলো না জানলে তোমার পরীক্ষার মধ্যে কীভাবে লিখবা, মনে রাখবে এটা কিন্তু সায়েন্স, বিজ্ঞান। যত বেশি ডিটেলস তুমি জানবা তত বেশি তুমি এর মধ্যে পারদর্শী হবা। তোমার নেক্সট ক্লাস পরবর্তী তোমরা যখন বড় বড় ক্লাসে যাবা, পার করবা, তখন কিন্তু তোমাদের যত ছোট ছোট করে তোমাদের এই বিজ্ঞান
একদম ছোট থেকে ছোট সূক্ষ্ম যে বিষয়গুলো আছে তোমরা যদি জানো ভালো মতো, তোমাদের চাইতে ভালো স্টুডেন্ট কি আর হতে পারবে না। যারা বিজ্ঞান, গণিত, ইংলিশ এই তিনটা ভালো মতো পারে, একটু কষ্ট হয় পড়তে, যদি বুঝে পড়ে তাহলে কিন্তু তাদের আর ডিটেলস বুঝে পড়ে তাদের কোনো কিছু সমস্যা হয় না। যে কোনো জায়গায় সে এর উত্তরগুলা মানে গুছিয়ে সে বুঝে চলে আসতে পারবে। তো দেখো, পৃথিবীর উপরের অংশ যে শক্ত আবরণ দ্বারা গঠিত তাকে অশ্বমণ্ডল বলে, এটা আমরা পড়েছি। এই প্লেটগুলো স্থির নয়, সর্বদা গতিশীল। সংকোচন এবং প্রসারণ বলের ফলে প্লেটগুলো ভাঁজ হয়ে বিভিন্ন ধরনের ভূমিরূপ তৈরি করে। আবার প্লেটগুলো একে অপরের থেকে দূরে সরে গেলে ফাঁকা স্থান হতে ম্যাগমা উপরের দিকে উঠে আসে এবং আগ্নেয়গিরির সৃষ্টি হয়। ফলে আগ্নেয়গিরির থেকে বের হয়ে আসা লাভা বাতাসের সংস্পর্শে শক্ত হয়ে বিভিন্ন ধরনের ভূমিরূপ তৈরি করে। তো দেখো, প্রথমে কিন্তু আগ্নেয়গিরির মুখ থেকে যে লাভা বের হয় আগুনের মতো, ঠিক আছে, গলিত পদার্থ, সেগুলো পরে কি হয়, শক্ত হয়ে বিভিন্ন ধরনের ভূমিরূপ তৈরি করে। পরবর্তীতে এগুলো কিন্তু শক্ত, তখন একটা ভূমিরূপ তৈরি হয়। অন্যদিকে ভূ-বহিস্থ প্রক্রিয়ার মাধ্যমে, মানে ভূমির যে বাহির যে প্রক্রিয়ার মাধ্যমে ভূমিরূপের পরিবর্তন ঘটে, যে ভূমির বাহিরের যে প্রক্রিয়ার কারণে ভূমিরূপ ঘটে, দেখো ভূ-বহিস্থ প্রক্রিয়ায় পানি, বায়ু এবং বরফ এজেন্ট হিসেবে কাজ করে। ভূবহিস্থ প্রক্রিয়ায় ক্ষয়, পরিবহন এবং অধক্ষেপণের মাধ্যমে ভূমিরূপের সৃষ্টি হয়। এই প্রক্রিয়ায় এক স্থানের পদার্থ ক্ষয় হয়ে এটি বাতাস, পানি বা বরফের মাধ্যমে পরিবাহিত হয় এবং অন্য স্থানে জমা হয়ে ভূমিরূপের সৃষ্টি করে। আমরা বুঝতে পেরেছি ভূবহিস্থ প্রক্রিয়াটা কীভাবে হয়। ক্ষয়, পরিবহন এবং অধক্ষেপণের মাধ্যমে ভূমিরূপের সৃষ্টি হয়। এই তিনটার মাধ্যমে কী হয়, বহিস্থ আমাদের এই প্রক্রিয়াটার মাধ্যমে আমাদের ভূবহিস্থ ভূমিরূপের সৃষ্টি হয়। আর এই প্রক্রিয়ায় কাজ করে এজেন্ট হিসেবে কারা কাজ করে, দেখো বাতাস, পানি বা বরফের মাধ্যমে প্রবাহিত হয় এবং অন্য স্থানে জমা হয়ে ভূমিরূপের সৃষ্টি করে। তো আশা করি আমি তোমাদের বিস্তারিত বুঝতে পারছি। আর যদি না পারি তো কিছু করার নাই, আমি চেষ্টা করেছি। তোমরা বলেছো আমি অনেক ভালো বুঝাই তোমাদের, তোমরাই বলছো বিজ্ঞানটা দ্রুত দেওয়ার জন্য, তাই দিচ্ছি। আমি জানি না আমি কতটুকু ভালো বোঝাতে পারি, কিন্তু এতটুকু বলতে পারি তোমাদের বোঝার ইচ্ছা শক্তি থাকতে হবে। আমি কতটুকু বুঝাই সেটার পাশাপাশি তোমাদের ধৈর্য থাকতে হবে ভিডিওটি পুরোটুকু দেখা। যে হ্যাঁ, ভিডিও দেখার জন্য বলতেছি এরকমটা নয়, বোঝার জন্য বলতেছি। কারণ আমরা শিক্ষকরা যারা বোঝাই, শুধু যদি নিজেদের স্বার্থ চিন্তা করতাম তাহলে আমরা শিক্ষক হতাম না, ঠিক না? তো তোমরা অবশ্যই একটু মনোযোগ সহকারে বুঝবে, ভিডিওগুলো চেষ্টা করবে পুরোটুকু দেখার জন্য, কারণ সেখানে আমরা অনেক মূল্যবান কথাগুলো বলে থাকি। শিক্ষকরা যারা আছে চেষ্টা করি যেন তোমাদের বুঝাতে পারি, আমাদের যতটুকু সম্ভব সর্বোচ্চটা দিয়ে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করি আমরা। যদি তোমরা কষ্ট করে স্কিপ না করে দেখো ভিডিওটি, তাহলে আমাদের সেই বোঝানোর যে আমাদের ইচ্ছাটা এবং সেটা তোমাদের মাধ্যমে সেটা সার্থক হবে, এছাড়া সম্ভব না। তোমরা নবম শ্রেণীতে পড়ো, যথেষ্ট বড় হয়েছো, বুঝো, তাই বললাম। তোমরা অনেক সময় কমেন্ট বক্সে এসে বলো, তাই আমি এখানে ডিটেলস তোমাদের এই উত্তরগুলো আমি আজকে দিলাম, বইয়ের উত্তরগুলো এবং তোমাদের যে সমস্যাটা হয় বিজ্ঞানটা বুঝতে সেটার উত্তরও। তো যারা আমি জানি ভিডিওগুলো ফুল দেখো তারাই আমাকে রিকোয়েস্ট করেছো। তো আশা করি তোমাদের ভিডিওটি উপকারে আসবে। আমি কতটুকু বোঝাতে পেরেছি জানি না, অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। তো চলো আমরা নেক্সটে চলে যাই। তো দেখো, আমাদের এই তৃতীয় সেশনও কমপ্লিট হয়ে গেল। সেই সাথে আমরা এখন চতুর্থ ও পঞ্চম সেশন আলোচনা করব নেক্সট ক্লাসে। তো আজ এ পর্যন্তই, সবার কাছ থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।